ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय রামকৃষ্ণায় তে নমঃ। নমস্কার, আপনাদের স্বাগতম। এই ভিডিওতে আমরা শ্রীরামকৃষ্ণের আবির্ভাবের বিশ্ব পশ্চাৎপট নিয়ে আলোচনা করব। তিনি যখন জন্মালেন এবং তার যে সময়টা, সেই সময় আশেপাশে কী ঘটছিল সারা বিশ্বে সেটা দেখার চেষ্টা করব এবং শ্রীরামকৃষ্ণের আবির্ভাবের সঙ্গে বিশ্ব এই বিভিন্ন ঘটনাবলীর কোনো সম্পর্ক রয়েছে কিনা সেটাও বোঝার চেষ্টা করব। তো আসুন আমরা ভিডিওতে প্রবেশ করি। শ্রীরামকৃষ্ণের আবির্ভাব 1836 খ্রিস্টাব্দে এবং তাহার মহানির্বাণ 1886 খ্রিস্টাব্দে, অর্থাৎ মোটামুটি 50 বছর তিনি এই জগতে দেহ বিশিষ্ট ছিলেন। আরও স্পষ্ট করে বলতে গেলে সেটা ছিল 50 বছর 5 মাস 29 দিন মাত্র। এই স্বল্প দৈর্ঘ্যের জীবনের মধ্যে তিনি যে বিশ্ব আলোড়ন সৃষ্টি করলেন, যে আধ্যাত্মিক ঢেউ তুললেন, সেই ঢেউয়ের পরিমাপ ছিল অপরিসীম এবং তিনি কিভাবে সম্পূর্ণ বিশ্ব প্রেক্ষাপট পরিবর্তন করে দিয়েছিলেন অজানিতে, সেটা আমরা দেখার চেষ্টা করব। আসুন প্রথমে আমরা আরম্ভ করি আমেরিকার থেকে। আমেরিকা তখন চলছিল দাসত্ব প্রথা এবং সেই প্রথাটা ছিল 1619 থেকে 1865 খ্রিস্টাব্দ পর্যন্ত। এটা ঘটেছিল এরকম: 1619 খ্রিস্টাব্দে 20 জন দাসকে আফ্রিকা থেকে ধরে আনা হয়েছিল, কিনে আনা হয়েছিল। যাদের কিনা হয় তারা হলো কৃতদাস, আবার দাস বিনা কেনাতে হতে পারে, গায়ের জোরে কাউকে দাস বানানো হলো, বা দাসের ছেলেরা দাস, সেখানে সেটা শুধু দাস। তো দাসদের প্রয়োজনীয়তা কেন দেখা দিল? তখন ছিল আমেরিকায় বিশেষভাবে কৃষি নির্ভর অর্থনীতি। কৃষিকাজে মজদুর লাগে, শ্রমিক লাগে, এবং মালিক ছিল সব ভূমির অধিকারী। কাজে সেই শ্রমিকদের নানাভাবে ধরে এনে দাস হিসেবে লাগিয়ে দিল। বেতন দিতে লাগে না, খাবার মোটামুটি দিলে, বাঁচবার মতো উপযুক্ত খাবার দিলে হয়। এইভাবে চলতে থাকলো এবং দাসরা অত্যাচারিত হতে থাকলো। আমেরিকার দুটো ভাগ ছিল, উত্তর ভাগ আর দক্ষিণ ভাগ। উত্তর ভাগটা ছিল কলকারখানা ইত্যাদি নির্ভর, যন্ত্র নির্ভর, আর দক্ষিণ ভাগটা ছিল কৃষি নির্ভর। তো কৃষি নির্ভর যারা দক্ষিণে ছিল, তাদের প্রয়োজন ছিল প্রচুর পরিমাণে দাস। তো তারা দাস প্রথাটাকে একটা স্বাভাবিক জিনিস বলে ধরে নিয়েছিল। আর উত্তরের লোকেরা কিছুটা এগিয়ে গিয়েছিল মানসিকতার দিক থেকে। তারা বললো, না, মানুষ সবাই সমান, কেন মানুষকে দাস করে রাখবে? তো উত্তর আর দক্ষিণের যুদ্ধের মতো শুরু হলো, গৃহযুদ্ধ। দক্ষিণে এরা হেরে গেল এবং আব্রাহাম লিঙ্কনের সময়ে দাসত্ব প্রথা সম্পূর্ণভাবে নিষিদ্ধ হলো। সেটা হচ্ছিল 1865 খ্রিস্টাব্দে। তো শ্রীরামকৃষ্ণের জীবনের মাঝামাঝি পর্যন্ত এই দাসপ্রথা চলছিল আমেরিকাতে। তো আমেরিকা এই সময়ে খুব একটা ভালো অবস্থায় ছিল না। বিশেষ করে মানুষের জীবনধারা মোটেই আরামদায়ক ছিল না, মোটেই আশাপ্রদ ছিল না। এরপর আমরা চলে যাই রাশিয়ার জারের শাসনের সময়। রাশিয়ার জারের শাসন ছিল 1613 থেকে 1917 খ্রিস্টাব্দ পর্যন্ত, প্রায় 300 বছর। তো জারের শাসনটা কীরকম ছিল? জার ছিলেন এখন এক তন্ত্রী সম্রাট। জার বলতেন, আমি ঈশ্বর প্রেরিত, আমি যা বলবো তাই মানতে হবে। এবং তার প্রধান উদ্দেশ্যই ছিল তার নিজের রাজবংশের, রাজবাড়ির উন্নতি করা, দেশের উন্নতি করার ব্যাপার কিছু ছিল না। কাজেই সেই জনগণ আবার অত্যাচারিত হতে থাকলো জারের অধীনে। এই জারের সময়ে নানান ধরনের জেল ছিল, কয়েদির আগার, নানান ধরনের বন্দিগৃহ ছিল, যেখানে লোকদের বন্দি করে রাখা হতো, অত্যাচার করা হতো। কেউ রাজার বিরুদ্ধে কিছু বলতে পারতো না, বললে নানান অত্যাচার নেমে আসতো, হত্যা করা হতো, ফাঁসিতে চড়িয়ে দেওয়া হতো। এবার আসছি আমরা চীনের ব্যাপারে। এখন আমাদের প্রতিবেশী দেশ চীন সম্বন্ধে আলোচনা করব। চীনে তখন চলছিল সিং নামক এক রাজবংশের রাজত্ব। সেটা চলেছিল 1644 খ্রিস্টাব্দ থেকে 1912 খ্রিস্টাব্দ পর্যন্ত। তো অন্যান্য রাজবংশের মতো এরা ছিল অত্যাচারী, এরা ছিল একনায়কতন্ত্রী, এবং এরা ভাবতো আমরা ঈশ্বরের দূত। তো খেয়াল খুশির চলতো, জনগণের উন্নয়ন ইত্যাদি মোটেই ছিল না, প্রজারা অসুখী ছিল এবং ধীরে ধীরে বিদ্রোহ বাড়তে থাকলো। 1912 খ্রিস্টাব্দে সেই সিং রাজত্বের অবসান ঘটল। মাঝখানে ঘটে গেছে দুটো গাজা যুদ্ধ, ওপিয়াম ওয়ার 1 এবং ওপিয়াম ওয়ার 2।
যেখানে বিদেশি শক্তিরা এসে চীনে অনেক জায়গা দখল করে নেয় এবং চীনেদের পর্যদস্ত করে পরাজিত করে নানান শর্ত সাপেক্ষে সন্ধি করাতে বাধ্য করে। তো এইভাবে চীনের ভিতরের শক্তি, সেই রাজবংশের শক্তি কমে গিয়েছিল। আবার 1914 খ্রিস্টাব্দে যখন বিশ্বযুদ্ধ শুরু হলো, সেই সিং রাজত্ব সেটাকে মোটেই সুন্দরভাবে চালাতে পারেনি, এতেও জনতার মধ্যে ক্ষোভ দেখা দিল। তো এইভাবে 1912 খ্রিস্টাব্দে গিয়ে সেই সিং রাজত্বের অবসান ঘটল। এরপরে চীনে ঘটেছিল আবার অন্তর্বিপ্লব বা গৃহযুদ্ধ। তাইপিং যুদ্ধে প্রায় 7 কোটি মানুষ মারা গিয়েছিল। এটাই সম্ভবত পৃথিবীর সবথেকে বড় নরসংহারী গৃহযুদ্ধ ছিল। এরপরে আবার গৃহযুদ্ধের মাধ্যমে এবং বিভিন্ন জনবিপ্লবের মাধ্যমে চীনে প্রতিষ্ঠা হলো কমিউনিস্ট পার্টি এবং তারা চীন 1948 খ্রিস্টাব্দে বিদেশি শাসন থেকে মুক্ত হয়। এখন আমাদের নিজের দেশে আসি। ভারতবর্ষে তখন কি ঘটছিল, কি অবস্থা ছিল? ভারতবর্ষে মুসলিম রাজত্ব ঘটেছিল প্রায় 1200 খ্রিস্টাব্দ থেকে 1700 খ্রিস্টাব্দ, 500 বছর। তারপরে শুরু হলো ইস্ট ইন্ডিয়া কোম্পানির রাজত্ব এবং তারপরে সরাসরি ব্রিটিশ রানীর রাজত্ব। ইস্ট ইন্ডিয়া কোম্পানি তৈরি হয়েছিল 1600 খ্রিস্টাব্দে, কিন্তু তখন সেটা খুবই সংক্ষিপ্ত আকারে ছিল এবং অল্প জায়গার মধ্যে বিস্তৃত ছিল। ধীরে ধীরে তাদের প্রসার বাড়তে থাকলো। তারপরে 1757 খ্রিস্টাব্দে পলাশী যুদ্ধে যখন নবাবের পতন ঘটল, তখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি বঙ্গ দখল করে নিল এবং ধীরে ধীরে তাদের সাম্রাজ্য বাড়াতে থাকলো, অযোধ্যা ইত্যাদি, এবং ধীরে ধীরে দিল্লি পর্যন্ত তাদের সাম্রাজ্য বিস্তৃত হলো। কিন্তু মানুষের মধ্যে ক্ষোভ ঘটছিল এবং 1857 খ্রিস্টাব্দে ঘটল সেই বিদ্রোহ, প্রথম স্বাধীনতা সংগ্রাম ভারতের 1857 খ্রিস্টাব্দে। দেখুন 1857 খ্রিস্টাব্দ হলো এখানে। সেই সময় শ্রীরামকৃষ্ণ কী করছিলেন? তখন শ্রীরামকৃষ্ণ 1856 খ্রিস্টাব্দে দক্ষিণেশ্বর কালী মন্দিরে পূজারী হিসেবে যোগ দিয়েছেন এবং যদি আমরা বিচার করি 57 খ্রিস্টাব্দে তিনি মা কালীর উদ্বোধনে পূর্ণ নিমগ্ন, মা কালীকে ডাকছেন, তপস্যা করছেন, পূর্ণভাবে নিজেকে সঁপে দিয়েছেন, দিন রাত ভুলে গিয়েছেন। তো দেখুন শ্রীরামকৃষ্ণের জীবনের সঙ্গে কীভাবে আমাদের স্বাধীনতা আন্দোলন জুড়ে গেছে। তারপর 1947 খ্রিস্টাব্দে ভারত স্বাধীনতা লাভ করলো, সেটা শ্রীরামকৃষ্ণের অন্তর্ধানের কিছু পরে। তো ইস্ট ইন্ডিয়া কোম্পানি সেই পলাশী যুদ্ধ 1757 খ্রিস্টাব্দে থেকে নিজেদের শক্তি বাড়াতে থাকলো। কিন্তু যখন 1857 খ্রিস্টাব্দে প্রথম স্বাধীনতা সংগ্রাম ঘটলো, তখন ব্রিটিশরা চমকে গেল, ভয় পেয়ে গেল। তখন দেখলো যে না, ইস্ট ইন্ডিয়া কোম্পানি এরকম একটা কোম্পানির অধীনে এত বড় দেশ রাখা ঠিক নয়। তখন রানী ভিক্টোরিয়ার নামে সেই পুরো ভারতকে নিয়ে নেওয়া হলো এবং সরাসরি ব্রিটিশদের অধীনে চলে এলো ভারত। সেই সময় থেকে 1858 খ্রিস্টাব্দে এটা ঘটেছিল। সেই সময় থেকে 1947 পর্যন্ত প্রায় 100 বছর এই রানীর রাজত্ব চলেছিল। তো মুসলিম রাজত্ব কিন্তু ভারতে 500 বছর চলেছে ঠিকই, 1200 থেকে বলা হচ্ছে 1200 থেকে 1700, প্রায় মানে অ্যাপ্রক্সিমেটলি ধরলে। কিন্তু মুসলমান আক্রমণটা কিন্তু অনেক আগে থেকে শুরু হয়েছে। প্রথম আক্রমণ ঘটে 712 খ্রিস্টাব্দে। মোহাম্মদ বিন কাসিম ভারতের উত্তর পশ্চিম সিন্ধু প্রদেশে এসে হানা দেয় এবং লুটপাট করে যায়। তারপরে 644 খ্রিস্টাব্দে আসে অমর এসে লুটপাট করে। তারপরে 963 খ্রিস্টাব্দে গজনির রাজবংশ শুরু হয়। আবু বকর ছিল সেই রাজবংশের এক রাজা এবং তার পরবর্তী সময় আসে সুবুক্তগিন। এটা আপনারা হয়তো ইতিহাসে পড়েছেন। মাহমুদ গজনি, এই মাহমুদ গজনি 1000 খ্রিস্টাব্দ থেকে 1027 খ্রিস্টাব্দ, 27 বছরে 17 বার ভারত আক্রমণ করে, 17 বার। এর মধ্যে 2 বার ছিল সোমনাথের মন্দির আক্রমণ। প্রতি আক্রমণে অফুরন্ত ধনরত্ন লুটে নিয়ে গেছে, সোনা, রূপা, অন্যান্য মূল্যবান সামগ্রী, এবং সেই সঙ্গে স্ত্রীদের, শিশুদের ধরে নিয়ে গেছে, পুরুষদের হত্যা করেছে, লুটতরাজ করেছে। এটাই চলেছে প্রতিবার। এভাবে 17 বার সে ভারত আক্রমণ করেছে। তারপরে এসে গেল ঘুরি বংশের রাজা মোহাম্মদ ঘুরি বলে একজন ছিল। সে 1885 খ্রিস্টাব্দে পাঞ্জাব আক্রমণ করে সেখানে জয় করে নিল। কিন্তু প্রথম তরাইনের যুদ্ধে, যেটা ছিল পৃথ্বীরাজের সঙ্গে ঘুরির যুদ্ধ, সেখানে পৃথ্বীরাজ ঘুরিকে হারিয়ে বন্দি করে ফেললেন।
কিন্তু ভারতবর্ষের লোকেরা শত্রু চিনে না এবং বিশেষভাবে বদান্যশীল মানুষ পৃথ্বীরাজ ঘড়িকে ছেড়ে দিলেন। শুধু ছেড়ে দিলেন না, সৈন্য সামন্ত নিয়ে তাকে সেই আফগানিস্তানের বর্ডার পর্যন্ত নিজে এগিয়ে দিয়ে এলেন। ঘড়ি কিন্তু মনে মনে ঠিক করে নিয়েছে একে নেক্সটবার এসে শিক্ষা দেব। তো পরে তরাইন যুদ্ধ দ্বিতীয় যুদ্ধ যেটা ঘটে 1192 খ্রিস্টাব্দে, সেই যুদ্ধে ঘড়ি পৃথ্বীরাজকে হারিয়ে দেয়। বিভিন্ন ছোটো ছোটো রাজা যারা ছিল তারা পৃথ্বীরাজকে ঠিকমতো সাহায্য করেনি। পৃথ্বীরাজের পরাজয় ঘটে, পৃথ্বীরাজ বন্দী হন। বন্দী হওয়ার পরে তাকে অকথ্য অত্যাচার করে হত্যা করা হয় তার স্ত্রীর সামনে। স্ত্রীর নাম ছিল সংযুক্তা। এই সংযুক্তাকে ধরে নিয়ে গেল ঘড়ি। অত্যাচার চলতে থাকলো, শুধু নিজে না তার পার্শ্বদের নিয়ে অত্যাচার করতো। এই সংযুক্তা যিনি ছিলেন রাজনন্দিনী, রাজবধূ রাজমাতা, তিনি এই অত্যাচার থেকে বাঁচতে শেষমেশ আত্মহত্যা করেছিলেন। তো ঘড়ি নিজেই ভারতে বাস করেনি, তার একজন সাকরেতকে পাঠিয়ে দিল যার নাম ছিল কুতুবউদ্দিন। এই কুতুবউদ্দিন ছিল ঘড়ির দাস, সেই থেকে দাস বংশে শুরু হলো দিল্লিতে। এদিকে মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি বলে খিলজি বংশের একজন বাংলা আক্রমণ করেছিল এবং বাংলা জয় করে নিয়েছিল। সেখান থেকে মুসলিমদের আরও বেশি প্রসার শুরু হলো। এই খিলজির নামটা বিশেষভাবে নিতে লাগে কারণ এই খিলজি নালন্দা বিশ্ববিদ্যালয় এবং বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় ধ্বংস করে। নালন্দা বিশ্ববিদ্যালয়, বিক্রমশিলা বিশ্ববিদ্যালয়ে প্রধানত বৌদ্ধ ধর্ম, তাছাড়া হিন্দু ধর্ম, বেদান্ত ইত্যাদি শেখানো হতো। সেখানে ছাত্ররা ছিল উচ্চশিক্ষিত, অর্থাৎ রিসার্চ স্কলার লেভেলে, এবং বলা হয় সেখানে 20,000 ছাত্র থাকতো। অধ্যাপকরাও সেখানেই থাকতেন। সেটা আবাসিক ব্যবস্থা ছিল। কলেজ ইউনিভার্সিটির মধ্যে থেকেই সবাই পড়াশোনা করতো, জ্ঞান চর্চা করতো। তো খিলজি সেটা আক্রমণ করলো, সব পড়ুয়াদের মেরে ফেললো, সব অধ্যাপকদের মেরে ফেললো, আর লাইব্রেরিতে গিয়ে আগুন ধরে দিল। জ্ঞান দেখতে পারে না এরা, সে জ্ঞানকে ধ্বংস করতে চায়। লাইব্রেরিতে আগুন ধরেছিল, এত বই ছিল বলা হয় সেটা 2 মাস ধরে চলেছিল। বলা হয় এখানে যত ছাত্র ছিল এবং যত সন্ন্যাসী, বৌদ্ধ সন্ন্যাসী ইত্যাদিরা ছিল, তাদের তো অস্ত্র থাকতো না, তারা অহিংসাপন্থী, অহিংসায় ধ্বংস করেছে। এরা যদি অস্ত্র না নিয়ে শুধু বইগুলো ছুঁড়ে ছুঁড়ে মারতো শত্রুদের সবাই মিলে, তাহলে শত্রুরা মরে যেত, পালিয়ে যেত। তো এইটুকু পর্যন্ত করেনি, নিজে মরল এবং ভারতবর্ষকে পিছিয়ে দিল। তো এই অহিংসাটা মনে রাখতে হবে বন্ধুরা, অহিংসাটা কিন্তু আমাদের পন্থা নয়। তো ভারতের ইতিহাস এইভাবে খুবই দুঃখপূর্ণ ইতিহাস। 500 বছর মুসলিম শাসনে, তারপর 200 বছর, প্রায় 190 বছর খ্রিস্টান শাসনে, ইংরেজ শাসনে, তারপরে মুক্তি পেল। তো ভারতের মেরুদণ্ডটা এভাবে ভেঙে গিয়েছিল। সেটাকে সোজা করতে শ্রীরামকৃষ্ণ অবতরণ ঘটল এবং তার আবির্ভাবের পরেই ধীরে ধীরে ভারতের উন্নতি শুরু হলো। এই যে বললাম স্বাধীনতা এসে গেল অল্প পরে। অস্ট্রেলিয়ার কথা ধরুন, অস্ট্রেলিয়া চলছিল গণহত্যা। সেটা চলেছিল 1768 খ্রিস্টাব্দ থেকে 1970 খ্রিস্টাব্দ পর্যন্ত। কেন গণহত্যা? কারণ অস্ট্রেলিয়ার প্রথমে যারা আদিবাসী ছিল তাদের মেরে কেটে বিদেশিরা যারা আসছিল সেরা জায়গা দখল করে নিল আর সোনা দানা সব লুটে নিল। এরা সোনার খনি কুচ করতে আসতো। আদিবাসীদের গায়ে সোনার অলঙ্কার থেকে বুঝিয়ে গিয়েছিল এরা যে এখানে অনেক সোনা আছে। সেই সোনার খনি দখল করতে আসতো। আদিবাসীদের কোনো সময় কাজে লাগাতো, কোনো সময় মেরেই ফেলতো, আর তাদের নিজস্ব গৃহ থেকে বাস্তুচ্যুত করতো আর মারতো এদের। এভাবে চলছিল গণহত্যা 1970 খ্রিস্টাব্দ পর্যন্ত। বর্তমানে অস্ট্রেলিয়া একটি উপনিবেশ পাওয়া যায়, বিশেষ করে ইংল্যান্ডের। এখন আমরা দেখি আফ্রিকা উপনিবেশ কী হচ্ছিল। আফ্রিকাতে উপনিবেশবাদ চলছিল তখন 1880 থেকে 1914। বিভিন্ন দেশ এসে আক্রমণ করেছে, দখল করে নিয়েছে এবং উপনিবেশ তৈরি করেছে। আফ্রিকা বর্তমানে একটি উপনিবেশিক দেশই বলা যায়। তো উপনিবেশে যা হয়, মানুষের দুঃখ দুর্দশা ইত্যাদি চলতে থাকে, মানুষ নিষ্পেষিত হতে থাকে ও মুক্তির জন্য কাঁদতে থাকে। এর মধ্যে ঘটে গেছে কিন্তু শিল্প বিপ্লব। সেটা ঘটেছিল 1760 থেকে মোটামুটি 1840 খ্রিস্টাব্দ পর্যন্ত। শিল্প বিপ্লবটা মূলত ঘটেছে ফ্রান্স, জার্মানি, ইটালি এবং ইউরোপীয় দেশ, ইংল্যান্ড ইত্যাদিতে। এখানে কি হলো,
স্টিম চালিত ইঞ্জিন তৈরি হলো। সেটা কাজে লাগানো হলো প্রথমে জলের পাম্প করতে, জল উঠাতে, তারপর টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে, বস্ত্রশিল্পে, তারপর রেলগাড়ি এলো, সেখানে বাষ্পচালিত রেলগাড়ি প্রথম চালু হয়েছিল। তো এইভাবে নানান ধরনের উন্নতি চলতে থাকলো। এটাই হলো শিল্প বিপ্লব। তো মানুষের জীবন আগে যেটা ছিল কৃষি নির্ভর, সেটা ধীরে ধীরে হয়ে গেল কলকারখানা নির্ভর, যন্ত্র নির্ভর, যান্ত্রিকতা নির্ভর। ফলে অনেক উৎপাদন বাড়লো, বিক্রি ইত্যাদি বাড়লো, মানুষের যাতায়াত মোবিলিটি যাকে বলে সেটা অনেক বেড়ে গেল এবং অর্থনীতি অনেক চাঙ্গা হয়ে উঠল। কিন্তু যে কোনো শিল্প বিপ্লবের একটি পশ্চাৎপট অন্ধকার দিকও থাকে। অন্ধকার দিকটা এরকম, মানুষ হয়ে গেল যান্ত্রিক নির্ভর, পুরো যান্ত্রিক জীবন। সেখানেতে আনন্দ চলে গেল, মনুষ্যত্ব চলে গেল। শ্রমিকদের সঙ্গে দুর্ব্যবহার করা হতো, ঠিক মজুরি দেওয়া হতো না, তারা স্লাম্পে থাকতো, স্বাস্থ্যজনক অবস্থা ছিল না। এইভাবে মানুষের মধ্যে ক্ষোভ জমতে থাকলো। তো শিল্প বিপ্লবে আমাদের জাগতিক উন্নতি অনেক করিয়েছে, কিন্তু মানসিক অবনতি ঘটিয়েছে। তো এগুলো শ্রীরামকৃষ্ণের জীবনের সময় ঘটে গেল। আমরা দেখি এখন এই সময়ের মধ্যে আরও কয়েকটি যুদ্ধ ঘটেছিল, সেইগুলো দেখে নিই অন্যান্য যুদ্ধ কী ঘটেছিল। প্রথম গাজা যুদ্ধ বা ফার্স্ট অপিয়াম ওয়ার 1839 থেকে 1842। নাম গাজা যুদ্ধ হলেও এখানে ফ্রান্স, ব্রিটেন ইত্যাদি এসে চীনে অনেক জায়গা দখল করে নিল, চীনাদের পরাজিত করলো এবং অনেক দুঃখজনক শর্তে তাদের সন্ধি করতে বাধ্য করল। একই রকম ঘটল দ্বিতীয় গাজা যুদ্ধ 1856 থেকে 1860। চীনের গৃহযুদ্ধ হলো 1927 থেকে 1950, যেখানে চীনের বিদেশ শাসন থেকে মুক্তি ঘটল। প্রথম বিশ্বযুদ্ধ 1914 থেকে 1918। এখানে একটা লক্ষ্য করার জিনিস, শ্রী শ্রীমা সারদা এই যুদ্ধের সময় বেঁচে ছিলেন, তার জীবদ্দশাতে এটি ঘটে। তো এক শিষ্য মাকে জিজ্ঞেস করেছিল, মা, ঠাকুর এলেন পৃথিবীতে শান্তি স্থাপন করতে, মৈত্রী স্থাপন করতে, তো এখন যুদ্ধ বিগ্রহ কেন আবার? মা উত্তর দিয়েছিলেন, বাবা, যখন অবতাররা আসেন তখন এমনি কিছু গণ্ডগোল ঘটে, কিছু উলটপালট ঘটে। তারপরে ঘটল দ্বিতীয় বিশ্বযুদ্ধ 1939 থেকে 1945। আপনারা সবাই সুভাষ বসুর অবদান এখানে জানেন। তিনি জাপান থেকে ভারতীয় সৈন্য সংগ্রহ করে এসে ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেন। এতে ব্রিটিশে এত ভয় পেয়ে যায় যে এতে ভারত ছেড়ে পালাতে বাধ্য হয় এবং 2 বছর পরে 1947 খ্রিস্টাব্দে ভারত স্বাধীনতা লাভ করে। তো এই ভারতের স্বাধীনতা লাভের পরে বলা যায় পৃথিবীতে আর বড় বড় যুদ্ধ বিশেষ কিছু ঘটেনি, শান্তি প্রতিষ্ঠিত হলো। দেখুন এইভাবে শ্রীরামকৃষ্ণের জীবনের সঙ্গে এই যে বিশ্ব ঘটনাগুলো কীভাবে জড়িত আছে। তার জীবনের যখন মধ্যভাগ, তখন এসে আমেরিকা যুদ্ধ শেষ হয়ে গেল। তার জীবনের তিরোভাবের একটু পরেই জারের শাসন শেষ হয়ে গেল, চীন রাজত্ব শেষ হলো। কিছু পরে অস্ট্রেলিয়া গণহত্যা বন্ধ হয়ে গেল, আফ্রিকা উপনিবেশ বন্ধ হয়ে গেল। আর তার আবির্ভাবের আগে শিল্প বিপ্লব ঘটে গেছে, যাতে পৃথিবী পার্থিব দিক থেকে একটা উন্নতি লাভ করে, যোগাযোগের ব্যবস্থা গড়ে ওঠে, মানুষের যোগাযোগ সম্ভব হয়। এখন আমরা আরেকটু দেখব কীভাবে শ্রীরামকৃষ্ণ জীবনের আশেপাশে বিভিন্ন আবিষ্কারগুলো ঘটে। দেখুন 1700-1200 খ্রিস্টাব্দে আবিষ্কৃত হয় স্টিম ইঞ্জিন, বাষ্পচালিত ইঞ্জিন, যা প্রথমে জলের পাম্পে ব্যবহার করা হয়। তারপরে টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে, তারপরে রেলগাড়ি তৈরিতে এবং অন্যান্য যত যন্ত্রপাতি ছিল সেগুলো প্রথম ছিল বাষ্পচালিত। 1802 খ্রিস্টাব্দে এডিসনের বাল্ব আবিষ্কার করেন। এইভাবে মানুষের জীবন তারা পুরো বদলে গেল, মানুষের জীবনে বিপ্লব এলো, মানুষের জীবনে যেন একটা আলোর দ্যুতি খেলে গেল। 1804 খ্রিস্টাব্দে রেলগাড়ি তৈরি হলো, সেটা ছিল বাষ্পচালিত রেলগাড়ি। 1826 খ্রিস্টাব্দে ক্যামেরার আবিষ্কার হলো, ফটোগ্রাফি। এই যে শ্রী ঠাকুরের যে আমরা ছবি দেখছি এখানে, এবং তার বসে সমাধিস্থ ছবি, যা বিভিন্ন মঠ মন্দিরে পূজা করা হয়, এবং আরও 2-1টা সীমিত সংখ্যক ছবি, এগুলো সম্ভব হয়েছিল এই 1826-এ ক্যামেরা আবিষ্কার হওয়ার ফলে। 1844-এ টেলিগ্রাফের সৃষ্টি হলো। তারের মাধ্যমে পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত, সেই আটলান্টিক মহাসাগরের ভিতর দিয়ে তার ফেলে আনা হয় এবং অল্প সময়ের মধ্যে সাংকেতিক ভাষায় সেটি টেলিগ্রাফের মাধ্যমে সংবাদ আদান প্রদান করা যেত।
1856 খ্রিস্টাব্দে আবিষ্কার হলো টেলিফোন, তো মানুষের মধ্যে যোগাযোগ আরও বিস্তৃত হয়ে গেল। 1885 খ্রিস্টাব্দে মোটর গাড়ি চলে এলো। 1895-তে রেডিও এলো, যার মাধ্যমে পুরো বিশ্ব একসঙ্গে যুক্ত হয়ে গেল। 1903 খ্রিস্টাব্দে উড়োজাহাজ আবিষ্কৃত হলো। এই উড়োজাহাজ আরও উন্নত হয়ে প্রথম বিশ্বযুদ্ধের কাজে লাগলো, পরে আরও উন্নত হয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের কাজে লেগেছে এবং বর্তমানে শান্তি এবং যুদ্ধ দুটোতে কাজে লাগছে। তো আমরা এতটুকু মধ্যে আলোচনা করলাম, দেখলাম কীভাবে শ্রীরামকৃষ্ণ জীবনকে ঘিরে বিশ্ব বিভিন্ন ঘটনাগুলো ঘটছিল, যে অন্ধকার যুগগুলি ছিল, যে অন্ধকার ঘটনাগুলি ছিল, সেগুলো এসে যেন শ্রীরামকৃষ্ণের জীবনের সঙ্গে এসে শেষ হয়ে গেল এবং ধীরে ধীরে আলোকের সৃষ্টি হলো। কিছু কিছু জায়গায় সেই ঘটনাগুলো শ্রীরামকৃষ্ণের জীবনে আরও পরেও কয়েক বছর চলেছে, ধরুন 50 বছর, তারপরে পৃথিবীতে শান্তি এলো বলা যায়। এবং বিভিন্ন আবিষ্কারগুলো আমরা দেখেছি, বিভিন্ন আবিষ্কারগুলো ঠাকুরের জীবনের আশেপাশেই ঘটেছে, কিন্তু এটাকে কেউ কাকতালীয় বলতে পারেন, কিন্তু আমরা বিশ্বাস করি এটি অবতারের আগমনের ফলাফল। অবতার যখন আসেন পৃথিবীতে অনেক কিছু ঘটতে থাকে। পরবর্তী সময় ভিডিওতে আমরা দেখব কীভাবে শ্রীরামকৃষ্ণ জীবনকে কেন্দ্র করে অনেক মনীষীর জন্ম হয়, যেন তিনি আহ্বান করে তাদের নিয়ে এলেন। তো তিনি আহ্বান করে বিশ্বে শান্তি নিয়ে এলেন, আহ্বান করে বিশ্বে উন্নতি নিয়ে এলেন, জাগতিক উন্নতি, সেই সঙ্গে নিয়ে এলেন অফুরন্ত আধ্যাত্মিক উন্নতির আভাস। ধন্যবাদ, আজকে এখানে শেষ।